আপনারা দেখছেন আরো 12। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। ট্যাব দুর্নীতি কাণ্ডে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো। উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার হয়েছে ইয়াসিন আলিয়া, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানতে পারা যাচ্ছে? যে প্রত্যন্ত যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের যে ট্যাব দুর্নীতির যে ছাত্রছাত্রীদের টাকা, তাদের এই ছাত্রছাত্রীদের যে অ্যাকাউন্ট জাল করে সেই রাজ্য সরকারের সমস্ত টাকা কিন্তু এই ইয়াসিন আলীর অ্যাকাউন্টে ঢুকেছে। ইতিমধ্যে চলতি বছরের নভেম্বরের 12 তারিখে কিন্তু বিশেষ করে সাহেবখালীর যে নিত্যানন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক 12 জন ছাত্রছাত্রীর যে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকে যায় সেই অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বসিরহাট পুলিশ জেলার নড়েচড়ে বসে একদিকে বসিরহাট পুলিশ জেলা, অন্যদিকে সাইবার ক্রাইম থানা, পাশাপাশি স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে কিন্তু এই তদন্ত নামে তাদের মোবাইল ফোন ট্র্যাক করে জানা যায় উত্তর দিনাজপুরের চোপড়া, যেটা বারবার বলা হয়েছিল যে জামতলার পরিবর্তে যে চোপড়া গ্যাং তৈরি হয়েছে ট্যাব দুর্নীতিতে, এই মূল পান্ডা ইয়াসিন আলীকে কিন্তু দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। তারা দাবি করছেন এই ইয়াসিন আলী কিন্তু বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের যে অ্যাকাউন্ট, অর্থাৎ ট্যাবের টাকা যে অ্যাকাউন্টে ঢোকে সেই অ্যাকাউন্ট জাল করে সেই টাকা কিন্তু তার অ্যাকাউন্টে ঢুকিয়ে নিয়েছে। ইতিমধ্যে চোপড়া থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইয়াসিন আলীকে। আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তাকে 14 দিনে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বিশেষ করে সাইবার অপরাধ থানা। এই নিয়ে কিন্তু ইয়াসিন আলীর বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ রয়েছে, এছাড়াও বেশ মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ কেউ করেছিল, যে বিশেষ করে হিঙ্গলগঞ্জ থানায় ওই প্রধান শিক্ষক। কিন্তু এই ইয়াসিন আলীকে মূল মাথা মনে করছে অপরাধের, অর্থাৎ ট্যাব দুর্নীতির মূল চক্রী, অর্থাৎ এই যে পদ্মা পাস হয়েছে তার মূল মাথা হয়েছে ইয়াসিন আলী। বারবার এই প্রশ্ন উঠে এসেছে। তদন্তকারীরা মনে করছে যে ইয়াসিন আলীকে হেফাজতে নিলে হয়তো এর সঙ্গে নতুন কোনো আন্তঃরাজ্য কোনো আমার দুর্নীতি আছে, অর্থাৎ ট্যাবের দুর্নীতি অর্থাৎ চক্র আছে কিনা সেটাও তারা খুঁজে পাবে, এমনটা মনে করছে। ইতিমধ্যে তাকে থানায় রাখা হয়েছে, সেখান থেকে বসিরহাট মহকুমা আদালতের কোর্টলকমে নেওয়া হবে এবং তাকে হেফাজতে নেওয়ার পরে জানা যাবে এর মধ্যে আন্তঃরাজ্য কোনো চক্র কাজ করছে কিনা। সবটাই মনে করছে তদন্তকারীরা এই ট্যাব দুর্নীতির মূল পান্ডা কিন্তু এই ইয়াসিন আলী, যাকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলার ক্ষেত্রে জামিন পেলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। আজ কলকাতা হাইকোর্টে তাকে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি শর্ত আরোপ করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের জন্য? দেখো, সুজয় কৃষ্ণ ভদ্রকে শর্ত সাপেক্ষে জামিন দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তিনি তার পাসপোর্ট জমা রাখতে হবে নিম্ন আদালতে, তিনি টেরিটরি ছেড়ে বেরোতে পারবেন না, কোনো নথি তিনি ট্যাম্পার করতে পারবেন না, তাকে নিম্ন আদালতে একটি মোবাইল নাম্বার দিয়ে রাখতে হবে, যে মোবাইল নাম্বার নিম্ন আদালতকে না জানিয়ে তিনি পরিবর্তন করতে পারবেন না। এমনটাই এই শর্তের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে গ্রেপ্তার হওয়া সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর জামিন মঞ্জুর করলেন শুভ্রা ঘোষ। এখন প্রশ্ন উঠছে যে তাহলে কি যে এই সুজয় কৃষ্ণ ভদ্র জেল থেকে ছাড়া পাবেন, মুক্তি পাবেন? এখানেই কিছু আইনি জটিলতার সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে প্রোডাকশন ওয়ারেন্ট দাখিল করেছিলেন এর আগে সিবিআই এর সেই প্রোডাকশনের প্রেক্ষিতে সেই সময় সংশোধনাগারের পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি যেহেতু অসুস্থ আছেন তাই তাকে প্রোডাকশন করা যাবে না। নিম্ন আদালতও তার প্রেক্ষিতে জানিয়েছিল প্রোডাকশন না হওয়া পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো সম্ভব নয়। এরপরেই কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের কলকাতা হাইকোর্টে একটি আগাম জামিনের আবেদন জানান ওই গ্রেপ্তারি পরোয়ানার প্রেক্ষিতে, যেই মামলাটি কিন্তু এখনো কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। অপরদিকে সিবিআই এর ফলে এই মুহূর্ত পর্যন্ত তার জেল থেকে মুক্তির কোনো বাধা নেই, যদিও সিবিআই এর পক্ষ থেকে আবার একটি নতুন অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়ে নিম্ন আদালতে প্রোডাকশন ওয়ারেন্ট দাখিল করা হয়েছে। এই মামলার শুনানি আজই রয়েছে। সেই মামলার শুনানি শেষে সিবিআই স্পেশাল আদালতের বিচারক যদি নির্দেশ দেন
তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্রের যে জেল মুক্তি কখনোই সম্ভব নয়। যদি সিবিআই এর ওই আবেদন খারিজ করে সিবিআই স্পেশাল কোর্টের বিচারক, তাহলে সেক্ষেত্রে কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু তিনি জেল থেকে মুক্তি পাবেন। সম্পূর্ণটাই তার জেল থেকে মুক্তির ভবিষ্যৎ নির্ভর করছে নিম্ন আদালত অর্থাৎ স্পেশাল কোর্টের বিচারকের উপর। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে জামিন মঞ্জুর হলো কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। তাকে মামলার সঙ্গে কোনো তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না, সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না, পাসপোর্ট জমা রাখতে হবে এবং একটি মোবাইল নাম্বার তাকে আদালতে জমা রাখতে হবে, যে নম্বর তিনি পরিবর্তন করতে পারবেন না, এমনই শর্ত দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। এবং এক্ষেত্রে তার জামিন মঞ্জুর হলেও তিনি জেল থেকে মুক্তি পাবেন কিনা সেই বিষয়ে সিবিআই এর নিম্ন আদালতে একটি মামলা রয়েছে, সেই মামলার ওপরেই নির্ভর করবে সুজয় কৃষ্ণ ভদ্রের জেল মুক্তি। এই বিষয়ে আমরা রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া নিয়েছিলাম। কি বলা হয়েছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে এই জামিন মঞ্জুরের বিষয়টি সম্পর্কে আমরা শোনাবো। ঘটনাটা হচ্ছে, ভারতীয় নাগরিক হিসেবে প্রত্যেকের আত্মপক্ষ সমর্থনের জায়গা আছে এবং ভারতীয় কোর্ট সিদ্ধান্ত নেয় কাকে জামিন দেবে কাকে দেবে না ইত্যাদি ইত্যাদি। তো সেখানে জামিন দিয়েছে, ভারতীয় কোর্টের যে আদেশ সেটাকে বিরোধীদেরও মানতে হবে। তাদের গায়ে জ্বালা ধরছে কেন এখনো আমি বুঝতে পারছি না। জামিন একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এই জামিন আমাদের মধ্যে হতাশা সৃষ্টি করে, কারণ এই ধরনের আসামিকে আমরা সমাজের মধ্যে দেখতে চাই না। কিন্তু হতাশা আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা কিসের জন্য জামিন পেল, কেন জামিন পেল, কিভাবে জামিন পেল, এটা এক্ষুনি আমার পক্ষে বলা সম্ভব না, আমি জানিও না। তবে এই জামিন অনাস্থা সৃষ্টি করবে সিবিআই এর প্রতি, ইডির প্রতি, এটা বলতে পারি। গ্রস্ত লোকেরা আস্তে আস্তে সবাই জামিন পাবে। এতদিন নাটক হচ্ছিল, স্বর নিয়ে নাটক হলো, তাকে রাখা নিয়ে নাটক হলো। তিনি তো বলেই দিয়েছিলেন আমাকে কেন আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না। তো সিবিআই এর ইডির যে কত মুরদ সেটা আমাদের জানা আছে, কারণ দিল্লির দাদার নির্দেশে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের টিকিও ছুঁতে পারবে না এ রাজ্যের সিবিআই ইডি। কাকু শেষমেশ জামিন পেয়েছেন। কালীঘাটের কাকু বলেছিলেন আমার মালিককে কেউ কোনদিন ছুঁতে পারবে না। কণ্ঠস্বরটা ঠিক মতো করে তদন্ত করতে নানান রকম বাধা, তারপর শেষমেশ যখন পরীক্ষা হলো তার ফল কিন্তু আজ পর্যন্ত আর প্রকাশিত হলো না। তাহলে মালিক খুব বিপদে পড়ে যাবে। অতএব মালিকের স্বার্থ রক্ষায় কণ্ঠস্বরে যেমন বেরোলো না, তেমন জামিনটাও হলো। না বুঝবার কোনো কারণ নেই। এটাই মমতার রাজ্যে আমরা পশ্চিমবাংলায় আছি, মোদির দেশে আমরা ভারতবর্ষে আছি। বাংলাদেশের সংকটে এই মুহূর্তে ভারত বাংলাদেশ যে কূটনৈতিক সম্পর্ক, সেই সম্পর্ক এই মুহূর্তে যথেষ্ট দুর্যোগপূর্ণ এবং সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া দূর করতে তৎপরতা শুরু হয়েছে নয়াদিল্লির তরফে। এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শকেই কার্যত মান্যতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ এবং সেই বিষয়ে কি বিবেচনা নয়াদিল্লির বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, কি জানতে পারা যাচ্ছে? সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কেন্দ্রের কাছে এই ভারত বাংলাদেশ যে সম্পর্ক অবনতি ঘটেছে, কেন্দ্র অবনতি নয়, এর সঙ্গের উপর একটা সীমান্ত রাজ্য স্বাভাবিক বন্দ্যোপাধ্যায়ের একটা
জয়ন্তদা, আপনি আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি স্থান পরিবর্তন করুন। হ্যাঁ বলুন জয়ন্তদা। হ্যাঁ আচ্ছা, সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা এই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ার ফলে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু বাংলাদেশে বলে নয়, ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গ তার একটা চাপ পশ্চিমবঙ্গের ওপর আসছে, যেহেতু সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গ। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই ভারত বাংলাদেশের সম্পর্ক বিষয়ে তার একটা নিজস্ব ধ্যান ধারণা রয়েছে, তার নিজস্ব একটা বুৎপত্তি রয়েছে। তিনি সম্প্রতি এই যে বিরোধ চলার বিষয়ে তিনি কিভাবে নিরসন হতে পারে সে ব্যাপারে কয়েকটি সুপারিশ করেছেন, পরামর্শ দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম পরামর্শ ছিল যে দু দেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা স্বাভাবিক, কথাবার্তা স্বাভাবিক করার মধ্য দিয়েই বর্তমানে যে পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়েছে, যে অশান্তি তৈরি হয়েছে, সেটা দূর করা যেতে পারে বলে তিনি মনে করেন। এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছে আগামী 9 আর 10 একটা খবর রয়েছে যে ঢাকাতে যাচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তো যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় যখন চাইছেন, ঠিক সেইভাবেই দেখা যাচ্ছে যে সেই পদক্ষেপগুলোই এতদিন পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে একটা অভিযোগও ছিল যে কেন্দ্রীয় সরকার যথেষ্ট তৎপরতা দেখাচ্ছেন না, কেন্দ্রীয় সরকার সেভাবে কোনো আগ্রহ দেখাচ্ছে না, একটু উদাসীনতার অভিযোগও উঠছিল। কিন্তু সেই কেন্দ্রীয় সরকার নড়ে চড়ে বসছে এবং যথেষ্ট উদ্যোগী হয়েছে, এবং সেই কারণেই শুরু হয়েছে এই কূটনৈতিক স্তরে এই বৈঠক। এবং আমরা এটা গত 8ই অগস্ট শেখ হাসিনা এদেশে আশ্রয় নেওয়ার পর থেকে এই সম্পর্কের চিটটা খুব বড় রকমের জায়গায় চলে গেছিল, ফাটল তৈরি হয়ে গিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই শীর্ষ পর্যায়ে দুটোই দেশের মধ্যে আলোচনার দিন ধরে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সবটার পেছনেই দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সুপারিশগুলো ছিল তার মধ্যে অন্যতম এই সুপারিশটা ছিল, সেটাই দেখা গেছে। এছাড়া আন্তর্জাতিক স্তরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বলেছিলেন সেই বিষয়গুলো এখানে খুব গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। আপনাদের জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় যে 4 দফা প্রস্তাব দিয়েছিলেন, সেই 4 দফা প্রস্তাবকেই কার্যত মান্যতা দেওয়া হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে নয়াদিল্লিতে পক্ষ থেকে এবার ভারত বাংলাদেশ দৌত্য শুরু হচ্ছে। সেই দৌত্যতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি ঢাকায় গিয়ে আলোচনা করবেন বলেও জানতে পারা যাচ্ছে। কূটনৈতিক আধিকারিকদের ডেকে পাঠালো ঢাকা। কলকাতা এবং আগরতলার যে সমস্ত সহকারী হাইকমিশনের 2 প্রধানকেই ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে বলেই জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই ঢাকায় পৌঁছে গিয়েছেন কলকাতায় বাংলাদেশে উপদূতাবাসের প্রধান। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রেই এই খবর জানতে পারা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান রয়েছেন মোহাম্মদ ইউনুস, সেই মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারি ভারতে থাকা বিভিন্ন উপদূতাবাসের প্রধানদের, আধিকারিকদের তাদেরকে ঢাকায় ডেকে নিয়েছে। এরই মধ্যে আগামী 9 ডিসেম্বর হতে চলেছে ভারত বাংলাদেশের কূটনৈতিক পর্যায়ের বৈঠক, যে বৈঠকে 2 দেশের বিদেশ সচিবের উপস্থিত থাকার কথা। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির প্রতিবাদে সভা করতে চায় একটি সংগঠন। ডোরিনা ক্রসিংয়ে 10 ডিসেম্বর সভা করতে চায় একটি সংগঠন। পুলিশের কাছে অনুমোদন চেয়ে কাজ না হওয়ায় এবার মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের কাছে। ওই সংগঠনের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের কাছে মামলা দায়েরের অনুমতি চাওয়া হলো। আপনাদের জানিয়ে রাখি,
বাংলাদেশের যে চলতি পরিস্থিতি, এই সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে এবং তারই প্রতিবাদে ডোরিনা ক্রসিংয়ে একটি সংগঠন সভা করতে চেয়েছিল। সেই সভার ক্ষেত্রে অনুমোদন দেয়নি কলকাতা পুলিশ এবং তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংশ্লিষ্ট সংগঠনটি। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে 9 ডিসেম্বর। রেপো রেট অপরিবর্তিত থাকছে। শুক্রবার একথা জানিয়ে দিলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির বৈঠকের পরই একথা জানানো হয়েছে। মূল্যবৃদ্ধি লাগাম ছাড়া তাই কমানো গেল না সুদের হার। রেপো রেট অপরিবর্তিত থাকছে। রেপো রেট হলো সেই হার যে হারের মাধ্যমে কোনো ব্যাংক রিজার্ভ ব্যাংকের কাছ থেকে কোনো যদি টাকা ধার করে থাকে তাদের সেই টাকা যে হারে রিজার্ভ ব্যাংকে যে সুদের হারে ফেরত দিতে হয় সেই সেটাকে রেপো রেট বলে। এবং এই রেপো রেট পরিবর্তনের সঙ্গে বাজারের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই প্রভাব পড়ে। কোনো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাংকগুলি সেই রেপো রেটের ভিত্তিতেই তারাও সুদের হার চাপায় গ্রাহকদের ওপর। ফলে রেপো রেট আপাতত অপরিবর্তিত রাখা হচ্ছে বলেই জানিয়ে দেওয়া হয়েছে গতকালের বৈঠকের পর। অন্তঃসত্ত্বা মহিলাকে থানায় নিয়ে যাওয়ায় জরিমানা করা হলো উত্তরপ্রদেশ পুলিশকে। 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে এলাহাবাদ হাইকোর্টের পক্ষ থেকে। বিশদে জানবো ঠিক কোন মামলার প্রেক্ষিতে এই নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের, কি পর্যবেক্ষণ আদালতের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, কোন মামলার প্রেক্ষিতে এই নির্দেশ এলাহাবাদ হাইকোর্টে, কি পর্যবেক্ষণ রয়েছে আদালতের? দেখো, এটা হচ্ছে একটা অপহরণের তোমার মামলা, যেখানে ওই মহিলার ভাই একটা অপহরণের মামলা আনেন। সেই মামলাটি কিন্তু প্রায় দু বছর আগে, যার বিরুদ্ধে অপহরণের মামলা, তিনি এখন কিন্তু ওই যে মহিলার স্বামী। এই অবস্থাতে কিন্তু তদন্তকারী অফিসার ওই মহিলার জবানবন্দি নেওয়ার জন্য তার বাড়িতে যান এবং বাড়িতে সঙ্গে কোনো মহিলা পুলিশ না থাকা সত্ত্বেও কিন্তু ওই মহিলা এবং তার নাবালক সন্তানকে থানায় আনেন এবং থানাতে বেলা 12টা নাগাদ নিয়ে আসার পর স্বামী সেটা জানতে পেরে দ্রুত হাইকোর্টে একটা আবেদন করেন। প্র্যাকটিক্যালি খুব নাটকীয় এই আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু হাইকোর্ট দ্রুত শুনানি করে এবং বিষয়টি জেনে অবিলম্বে ওই মহিলাকে হাজির করার নির্দেশ দেয়। সেই রায় থানায় যাওয়া এবং সেই অনুযায়ী সন্ধ্যা 6টার পর ওই মহিলাকে হাইকোর্টে হাজির করার পর পুরো বিষয়টি পর্যবেক্ষণ করার পরেতেই কিন্তু ওই কি বলে 1 লক্ষ টাকার জরিমানার নির্দেশ জারি হয়েছে। হ্যাঁ, এই বিষয়ে আদালতের কি পর্যবেক্ষণ, পুলিশের যে ভূমিকা তাকে আদালত কিভাবে দেখছে? হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ওই আইওর ভূমিকা যথাযথ নয়, এটা কিন্তু আদালত সাফ তার রায়েতে জানিয়েছে এবং সেই মতো ডিআইজি কে বিষয়টি ব্যক্তিগতভাবে তদারক করে স্টেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাসের বাড়ি পেলেন বিজেপি নেতা। রাজনীতির রং না দেখেই উন্নয়ন, এমনটাই দাবি করা হচ্ছে। এর ফলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি জানতে পারা যাচ্ছে? দেখো অঙ্কুরদা, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার হাওড় গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতৃত্ব প্রদীপ
বর এবং তার স্ত্রী দেবশ্রী বর, তারা দীর্ঘদিন আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিল, কিন্তু তাদের আবেদন বারবার খারিজ হয়ে গিয়েছিল। সেই জন্যই তারা কিন্তু রীতিমতো সরাসরি মুখ্যমন্ত্রীর দিদিকে বলল নাম্বারে ফোন করেন এবং তারপরেই কিন্তু তাদের আবাস যোজনার ঘর মেলে। যেটা জানা যাচ্ছে যে তাদের পরিবারের মোট 13 জন সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে একটি ভাঙাচোরা দোতলা বাড়িতেই তারা বসবাস করতেন এবং সেই জন্যই তারা আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিলেন বারংবার। কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত এলাকা আগে তৃণমূলের দখলে ছিল, বর্তমানে বিজেপির দখলে হলেও তারা তৃণমূলের দখলে যখন ছিল অর্থাৎ 2018 সালে তারা বারংবার অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু বারংবার তাদের নাম কেটে দেওয়া হচ্ছিল এবং তাই জন্যই তারা সরাসরি মুখ্যমন্ত্রী শরণাপন্ন হওয়ার কথাই ভাবেন এবং দিদিকে বলো নাম্বারেই কল করেন এবং তারপরেই কিন্তু তাদের আবাস যোজনার বাড়ি ইতিমধ্যেই মিলেছে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। আমাদের স্থানীয় প্রশাসনের কাছে অনেকবার যেয়েও আমরা কোনোভাবে সাহায্যের হাত পাইনি। সেই জায়গায় 7 মাসে 24 সালে আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাই, যেটা ওই নাম্বারে 91-370 যে নাম্বারটা, ওই নাম্বারে ফোন করে আমি আবেদন করি। বিজেপির পঞ্চায়েত সদস্য একই পরিবারে নিজের স্বামীর নামে, ভাসুরের নামে, দেওরের নামে 3খানা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে, যখন কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার তহবিল থেকে বাড়ি দিচ্ছেন। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে রাজনৈতিক রঙের বিভাজন নেই, যার কাছে জাতি ধর্মের বিভাজন। আজকে মুখ্যমন্ত্রী নিজে একটা অপশান চালু করেছে নিজের ক্রেডিট নেওয়ার জন্য, যাই হোক সেখানে তিনি আবেদন করেছে, নাম চলে এসছে। এরকম একটা দুটো পয়েন্টকে তৃণমূল সারা জয়নগর কাণ্ডে 61 দিনেই বিচার। নাবালিকাকে ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত ঘোষণা করা হয়েছিল গতকালই এবং সেই ঘটনার প্রেক্ষিতে আজকে দোষী সাব্যস্ত হওয়ার পর আজ সাজা ঘোষণার কথা। বারুইপুর মহকুমা আদালতে সাজা ঘোষণা করা হবে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। এই আজকে আদালতে কখন রয়েছে সেই সংক্রান্ত শুনানি? একদমই দেখো, তোমাকে প্রথমে বলে রাখি যে জয়নগর যে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় কিন্তু 61 দিনের মাথায় কিন্তু সাজা ঘোষণা। গতকাল কিন্তু এই যে মুস্তাকিল সর্দার যে মূল অভিযুক্ত, তাকে কিন্তু দোষী সাব্যস্ত করে বারুইপুর মহকুমা পক্ষ আদালত আজ তথা শুক্রবার কিছুক্ষণ আগে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে। এখনো তার বিচার চলছে আদালতের মধ্যে। আর কিছুক্ষণ পরেই জানা যাবে যে মূল যে সাজা কি। পরিবার কি বলছে? পরিবারের একটাই দাবি যে তাদের মেয়ের সঙ্গে যে জিনিসটা হয়েছে তার জন্য উচ্চ সাজা, মানে তারা ফাঁসির দাবি জানাচ্ছে। এ বিষয়ে পুলিশের কি বক্তব্য? পুলিশের পক্ষ থেকে যিনি আইনজীবী, তার পক্ষ থেকে সরকারের আইনজীবী, তার কি বক্তব্য? একদমই সরকারি আইনজীবী স্পেশাল পিপি গতকাল যেটা বলেছিল যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এভিডেন্স আছে, সেই কারণে তারা এই নিয়ে লুট করতে পারে। তারা 100% আশাবাদী যে এই ঘটনায় তাদের ফাঁসি হবে, এমন তারা 100% আশাবাদী। সরকারি আইনজীবী কালকে আমাদের যেটা জানিয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়গোপাল মুখোপাধ্যায়। গত 4 অক্টোবর ধর্ষণ করে খুন করে নাবালিকাকে এই দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দার। তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল খুব দ্রুত। তারপর 61 দিনের মাথায় বিচার শেষ। গতকালই মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ আর কিছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা করা হবে। তার পরিবারের, ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে মুস্তাকিন সর্দারের দৃষ্টান্তমূলক সাজার আবেদন জানানো হয়েছে। বিজেপি নেত্রীকে কটূক্তি, গালিগালাজ করার অভিযোগ এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে, সেই অভিযোগের প্রেক্ষিতে 4 জনের বিরুদ্ধে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের হয়েছে। এমনকি এই অভিযুক্তদের তালিকায় রয়েছে বিজেপি কনভেনারও, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানাতে পারা যাচ্ছে? দেখো, উত্তর 24 পরগনার যে সন্দেশখালীর দাপুটে বিজেপি নেত্রী অর্থাৎ মাম্পি দাস, তুমি জানো সন্দেশখালীর প্রতিবাদের মুখ, একজন যার বারবার যে সন্দেশখালীর প্রতিবাদ আন্দোলন দেখেছে রাজ্য গোটা দেশ,
সেই আন্দোলনের মুখ ছিল, যা যিনি দাবি করেছিলেন বারবার নারী নির্যাতন থেকে শুরু করে প্রতিবাদে অশ্লীল যে বিভিন্ন অভিযোগ এনেছিল, এবার সেই খোদ বিজেপি নেত্রী কিন্তু এর শিকার হলেন। এই মাম্পি দাসকে বিশেষ করে তার শারীরিক গঠন নিয়ে যারা অঙ্গভঙ্গি করেছে এবং ইফটিজিং এর শিকার হয়েছে এবং তাকে দেখে বিভিন্ন রকম গালিগালাজ কটূক্তি করেছেন বিজেপিরই কনভেনার, অর্থাৎ বসিরহাট লোকসভার কনভেনার যে আছে বিকাশ সিং সহ 4 জনের বিরুদ্ধে তিনি সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে বিজেপি নেতা বিশেষ করে অর্ণব পাত্র তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই অভিযোগে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই মাম্পি দাসের অভিযোগ যে বিভিন্ন সময় তিনি যখন বাড়িতে আসেন সেই সময় তাকে বিভিন্ন কটূক্তির মুখে পড়তে হয় বিজেপি নেতাদের হাতেই, এমনকি তার শারীরিক গঠন নিয়েও মন্তব্য করেছেন এবং এই নিয়ে কিন্তু রীতিমতো তিনি জেলা বিজেপি নেতৃত্বের কি বক্তব্য? দেখো, জেলা বিশেষ করে বিকাশ সিং যার বিরুদ্ধে অভিযোগ তিনি এই দাবি নস্যাৎ করে দিয়েছেন, বলছে এটা মিথ্যে অভিযোগ, ভিত্তিহীন, এর সঙ্গে কোনো যুক্তি নেই, এটাকে রাজনৈতিকভাবে তাকে কালিমালিপ্ত করতে এই ধরনের ঘটনা ঘটেছে। জেলা নেতৃত্ব এই ঘটনাকে তারা বলেছেন বিষয়টা আমরা দেখছি, তদন্ত করে দেখছি, দলীয়ভাবে আমরা এই যে অভিযোগ করেছেন তার ওই কপি নিয়ে তারা রাজ্য নেতৃত্বের কাছে পাঠাবেন, পুরো বিষয়টা দলীয়ভাবে। জেলা নেতৃত্বের কি দাবি? মাম্পি তার মানে মিথ্যা কথা বলছেন? না, দেখো, জেলা নেতৃত্বের দাবি যেটা হয়েছে যে অভিযোগের ভিত্তিতে যে অভিযোগ করা হয়েছে, যেটা বিশেষ করে সেখানকার তাপস ঘোষ যে বসিরহাট সাংগঠনিক জেলার যে বিজেপির সভাপতি আছে তিনি বলেছেন দলীয়ভাবে আমরা একটা তদন্ত করে দেখছি, নিশ্চয়ই বিজেপি নেত্রী যেভাবে অভিযোগ করেছেন সেই অভিযোগের কতটা সারমর্ম আছে সেটাও দেখছেন এবং পাশাপাশি এই অভিযোগ দলীয়ভাবে তারা তদন্ত করে এবং রাজ্য নেতার কাছে পুরো বিষয়টা জানাবেন। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় একটা লিখিতভাবে থানায় অভিযোগ করা হলো বিজেপি কনভেনারের বিরুদ্ধে, তার মধ্যে এইটা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক শোরগোল পড়ে গেছে। পাশাপাশি শাসক দল কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি, বারবার এখানকার তৃণমূল নেতৃত্ব যেটা জেলার তৃণমূল নেতৃত্ব সুরেশ মন্ডল যেটা দাবি করেছেন যে আমরা বারবার বলেছিলাম সন্দেশখালী কাণ্ড যেভাবে আমার রাজ্যের মানুষের কাছে দেখানো হয়েছে, দেশের মানুষের কাছে দেখা হয়েছে, সেটার মধ্যে কোনো সারমর্ম নেই এবং মিথ্যে কিছু অভিযোগ আনা হয়েছিল। কিন্তু এখন খোদ বিজেপিরাই নেত্রী তাদের দলের নেতাদের হাতে কিন্তু কটূক্তির শিকার হয়ে যাচ্ছে। সব মিলে কিন্তু পুরো বিষয়টা তদন্ত। একেবারে তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। মহুয়া মৈত্রের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 6 বিধায়কের চিঠি, ক্ষোভ উগরে দিয়েছেন তেহট্টের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস সাহা। কি বক্তব্য তার শোনাবো। তার কাছে অভাব অভিযোগ জানাতেই পারে, সেটা কোনো বিষয় না। বিষয়টা হলো আমি অভিযোগ জানাবো, আবার সংবাদপত্রে জানাবো, যারা করছে এগুলোও তো তারা ঠিক করছে না। মহার কিছু দোষ ত্রুটি আছে, দোষ ত্রুটি নেই আমি বলবো না, বসে আলোচনা করে মেটাতে হবে। সেখানে দিদিকে জানালো, দিদি কি করলো না করলো, কি ব্যবস্থা নিল সেটা দেখুক, এটা তো অস্বীকার করে লাভ নেই। মহা সাম্প্রতিককালে ভারতবর্ষের রাজনীতিতে একটা ফিগার এবং সুবক্তা, আমাদের দলের অ্যাসেট, তা সেইখানটায় সে ফিরে আসা পর্যন্ত ওয়েট করতে হবে আমাদের। আপনারা শুনলেন বিজেপির বিধায়কের বক্তব্য। আমরা তৃণমূল বিধায়কের বক্তব্য। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহার। সন্তু, যেটা সাম্প্রতিক অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি করে দিয়েছেন, যাতে দলের মধ্যে থাকা যাবতীয় সুবিধা অসুবিধা সমস্ত জানানো হবে। যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো শীর্ষস্থানীয় নেতৃত্ব। তারপরেও এই যে 6 বিধায়কের যে ক্ষোভ মহুয়া মৈত্রকে নিয়ে, তার সংবাদ মাধ্যমের সামনে চলে এলো। এ বিষয়ে 6 বিধায়ক কি বলছেন, জেলা তৃণমূল নেতৃত্বই বা কি বলছে? দেখো, এই বিধায়ক তাপস সাহা তিনি কিন্তু যে কথাটি বলছেন তার প্রথম প্রশ্ন এটা, যেখানে দলের সঙ্গে আলোচনা করে সম্পূর্ণ বিষয়টি মেটানো যেত সেখানে কেন সেই প্রসঙ্গ সংবাদ মাধ্যমে এলো। বিধায়ক তাপস সাহা কিন্তু সেই প্রশ্নই তুলেছেন। তোমাকে বলি, কৃষ্ণনগর জেলায় মোট 8 জন বিধায়ক রয়েছে, তার মধ্যে মুকুল রায়কে বাদ দিলে যে 7 বিধায়ক থাকে তার মধ্যে তাপস সাহা একমাত্র মহুয়া ঘনিষ্ঠ বলে দাবি রাজনৈতিক মহলে। বাকি যে 6 বিধায়ক তারা কিন্তু মহুয়া বিরোধী। অনেকটাই কিন্তু এই প্রশ্নটাই কিন্তু বারবার উঠে আসে। শুধু এই প্রথম নয়, একাধিকবার এই মহুয়া মৈত্র গোষ্ঠীর সঙ্গে বিভিন্ন মহুয়া মৈত্রের সঙ্গে বিধায়কদের দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসেছে।
ঠিক যখন সাংগঠনিক রদবদলের একটা প্রসঙ্গ উঠছে ঠিক সেই সময় এই 6 বিধায়কের মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া এবং সেই চিঠির প্রসঙ্গ সংবাদ মাধ্যমে উঠে আসা, এই নিয়ে কিন্তু বিধায়ক তাপস শাহ ইতিমধ্যে বিস্ফোরক হয়েছেন। তিনি একা মন্তব্য করেছেন, তিনি যেমনটা বলেছেন যে যেখানে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পরেও সেখানে আলোচনার মাধ্যমে না করে কেন সেটা সংবাদ মাধ্যমে আলো, সেই প্রশ্ন যেমন তুলেছেন। পাশাপাশি তিনি মহুয়া মৈত্রর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি বিভিন্ন ঘটনা প্রসঙ্গ তুলে ধরেছেন এবং সেখানে বলেছেন তিনি কেন তাদেরকে না জানিয়ে এই সমস্ত কাজগুলি করছেন, সেটা যেমন সামনে এসে তার পাশাপাশি এই যে 6 বিধায়ক যেমনটা আমরা এখনো পর্যন্ত জানতে পারি। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সজল ঘোষ, রাজ্য বিজেপির মুখপাত্র। আজকে মহুয়া মৈত্রর নামে 6 বিধায়ক তারা ক্ষোভ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন, কিন্তু দলের কথা এভাবে প্রকাশ্যে আসায় দলের একাংশের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? না, দেখুন, 6 বিধায়ক চিঠি লিখেছেন, 7 জন বিধায়কের মধ্যে 6 জনই চিঠি লিখেছেন। হ্যাঁ, তো আর একজন বোধহয় আমাদের মুকুল রায় হবেন। তো আমার ভুল হতে পারে। তো ঘটনা হচ্ছে 6 বিধায়ক চিঠি লিখেছেন, মমতা ব্যানার্জি চিঠিটা পড়েছেন, এই অবধি তো বুঝলাম। কিন্তু এই চিঠিটা প্রকাশ্যে ফাঁস করলো কে? 6 বিধায়ক না মমতা বন্দ্যোপাধ্যায়? আর কারণটা হচ্ছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই খবরটা চেপে যেতে না পারেন, কর্মীদের কাছে, পাবলিকের কাছে যাতে এই মেসেজটা যায় যে তারা চিঠি লিখেছে। আমার বক্তব্য এই 6 বিধায়ক নিজেই এটাকে লিক করে দিয়েছে। দেখুন, ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, তাতে জনগণের কিছু যায় বা আসে না। মহুয়া মৈত্র থাকলেও কি না থাকলেও কি জনগণের তার থেকে কোনো লাভের পাওয়ার আশা নেই। ওর বড় জোর গুচির ব্যাগ হবে, আরো 2 লাখ 3 লাখ টাকার চশমা হবে, তারপরে আরো কি সব কোম্পানির নামি দামি কোম্পানির জুতো হবে, ওর হবে, জনগণের কিছু হবে না। আমার বক্তব্য হচ্ছে ওদের দলের ব্যাপার ওরা বুঝুক, কিন্তু আমার বিষয় হচ্ছে এটা ফাঁস করলো কে? ফাঁসটা করলো কেন? যাতে মমতা ব্যানার্জি চাইলেও চেপে যেতে না পারে। এটা মমতা ব্যানার্জির ওপর চাপ দেওয়ার জন্য ভাইপো গোষ্ঠীর লোকেরা করলো কিনা এটা ভালো করে আপনি খোঁজ নিন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র সজল ঘোষের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিধায়ক তাপস সাহা ছাড়া আর কারোর সঙ্গে এই 6 বিধায়কের সঙ্গে কথা হয়েছে? এই 6 বিধায়ক কি বলছেন যে তাদের চিঠি কিভাবে প্রকাশ্যে এলো, তারা কেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাননি, সে বিষয়ে তাদের কি বক্তব্য? দেখো, এই 6 বিধায়কের মধ্যে কিন্তু প্রকাশ্যে হয়েছে চাপড়ার বিধায়ক রূপবানুর রহমানের নাম। আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তিনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিয়ে জানি। শুধুমাত্র সেই রূপবানুর রহমান নয়, এই কোনো বিধায়ক কিন্তু এই প্রসঙ্গে কোনো রকমের মুখ খুলতে চায়নি, তারা এই বিষয়ে কিছু মন্তব্য করতে চাননি। তবে যেটা আমরা জানতে পারছি যে যেটা তাপস সাহা যেটা প্রশ্ন করছেন, এই 6 বিধায়কের বাইরে যে বিধায়ক তাপস সাহা তিনি যে প্রশ্ন করছেন, তিনি কিন্তু একই রকম প্রশ্ন করছেন সংবাদ মাধ্যমে, কেন এই বিষয়টি জানানো হলো, কেন আলোচনা করে করা হলো না। কিন্তু এই তাও আমরা একবার চেষ্টা করেছিলাম যোগাযোগ করা, তার কোনো রকম এই বিষয়ে মন্তব্য করতে চাননি। অঙ্কুর দা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। আপনাদের জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের 6 বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, রুকবানুর রহমান, কল্লোল খাঁ, মানিক ভট্টাচার্য, উজ্জ্বল বিশ্বাস এবং নাসিরুদ্দিন আহমেদ রয়েছেন এই অভিযোগকারীদের তালিকা, এমনটাই জানতে পারা যাচ্ছে। দলের কথা বাইরে কি করে বেরোলো তা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে দিয়েছেন, সাম্প্রতিককালে বিধায়কদের আলাদা করে বার্তা দিয়েছেন তিনি। তারপরেও এই বিষয়টি দলের অভ্যন্তরীণ বিষয় গণমাধ্যমের কাছে পৌঁছে যাওয়াতেই খানিকটা হলে অস্বস্তিতে স্থানীয় তৃণমূল কংগ্রেস। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য রাজ্যের স্কুলে স্কুলে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। স্পেশাল এডুকেটর হিসেবেই শিক্ষক নিয়োগ করা হবে। বিশদে জানবো ঠিক কী পরিকল্পনা, কতগুলি শূন্য পদে এই শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য, এই বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে রাজ্য মন্ত্রিসভায়, এ বিষয়ে জানবো। প্রায় 2500-এরও বেশি শূন্যপদ তৈরি করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে, এমনটাই জানতে পারা যাচ্ছে।
আবাস দুর্নীতি নিয়ে বারংবার বিভিন্ন জেলা থেকে খবর আসছে এবং তার মধ্যে আবারও স্বজন পোষণের অভিযোগ উঠে এলো এবং এই স্বজন পোষণের অভিযোগ নদিয়ার সাধনপাড়া থেকে। সেখানে আত্মীয়দের আবাস পাইয়ে দেওয়ার, ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। ঠিক কি অভিযোগ রয়েছে আমরা একবার শুনব। আমাদের পঞ্চায়েতের প্রধান, সাধনপাড়া ওয়ানের প্রধান আর কি, উনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে কিছু লোকের ঘরের আবেদন করিয়েছেন এবং সেগুলো প্রকৃতপক্ষে পাকা বাড়ি এবং তার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন যত আছে সবই পাকা বাড়ি, কেউ একতলা দুতলা রং করা বাড়ি, কেউ একটা ছেলে, কেউ হয়তো দুটো ছেলে। আবার সরাসরি মুখ্যমন্ত্রীকে ওরাই আবেদন করে প্রধান আবেদন করে ওদের ঘরগুলো আবার পাইয়ে দিয়েছে। দিয়ে এখন লিস্টটি দেখা যাচ্ছে ওদেরই নাম আছে, আমাদের ঘর নেই, আমাদের টিনির ঘর, আমাদের অথচ নাম নেই। এই নিয়ে আপনারা কাউকে এখন জানিয়েছেন? না, ভিডিওকে জানিয়েছিলাম। কি বলছেন ভিডিও? ভিডিও বলতে দেখছি ব্যাপারটা। তাদের অভাব অভিযোগের বিষয় জানাচ্ছে, সাধারণ মানুষ জানাচ্ছে, সাধারণ মানুষ ঘর পাচ্ছে। কেউ যাদের পাকা বাড়ি আছে তাদের সার্ভে একাধিকবার সার্ভে হয়েছে, তাদের ঘর বাদ যাচ্ছে সাধারণ মানুষের। তাহলে সেরকম অভিযোগ থাকলে তো আমি তো নিজেও একজন একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তাহলে তো আমি আমার নাম। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। এই অভিযোগের প্রেক্ষিতে কি বক্তব্য ওই নির্দল পঞ্চায়েত প্রধানের? পঞ্চায়েত প্রধান অঙ্কুর দা এখন পর্যন্ত যিনি জানাচ্ছেন যে প্রধানের তোমার যে বাড়ি তৈরি হয়েছে সেই বাড়িটি তোমার ওদের নাকি আগে থেকে ছিল, কিন্তু এরকম কোনো বাড়ি নেই যে অভিযুক্ত তাদের বিরুদ্ধে এলাকাবাসী বা শাসক দল থেকে করা হচ্ছে যে তারা নাকি দোতলা বাড়ি করেছেন, যেটা অভিযোগ জানিয়েছে বিডিওর কাছে এবং জেলা শাসকের কাছে। কিন্তু পঞ্চায়েত প্রধানের কাছে যখন জিজ্ঞাসা করা হয়, পঞ্চায়েত প্রধান কিন্তু একটা কথা জানিয়েছেন যে আমাদের কিন্তু কুড়ে বাড়ি রয়েছে, এটা পুরোটাই গুজব রটানো হচ্ছে। যদি গুজব আপনারা এটা তদন্ত করুন, এইভাবে একটি অভিযোগ দায়ী করলে কি করে হবে, এইভাবে জানিয়েছে পুরো ব্যাপারটাকে। বিডিও কি বলেছে? ভিডিও এই ব্যাপারে জানিয়েছে যদি এই ঘটনা আমার কাছে যদি লিখিত অভিযোগ এসেছে এবং পুরো ঘটনাটি আমি দেখবো, যদি এর মধ্যে রাজনৈতিক কোনো দল না থেকে থাকে বা রাজনৈতিক বিষয়টি এর মধ্যে আপনারা টানবেন না, যেহেতু এই ব্যাপারটা আবাস যোজনা ঘটনা এবং কি করে নির্দল প্রার্থী পঞ্চায়েত প্রধান এটাকে করলেন, ব্যাপারটা পুরো ব্যাপারটা আমি ঘটনা তদন্ত সাপেক্ষে দেখবো। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়।